আজ সকালে রান্নাঘরে এসে চারিদিকে শুধু বাসন আর বাসন। এই গামলার বাসনগুলো দেখো, এগুলো কাজের দিদি কালকে সকালে মেজে দিয়ে গেছিলো। আর এই পাশে উপর দেওয়া বাসনগুলো আমি কালকে রাতে মেজেছিলাম, কারণ দিদি কালকে বলল যে আমি না এখন 2 দিন পর পর আসবো না। তো আমার তো গেল মাথায় একদম পুরো হাত পড়ে, যে পরপর 2 দিন না আসলে আমার খুব সমস্যা হয়। একদিন না আসলে তাও যাও বা গুছিয়ে নিতে পারি, তবে পরপর 2 দিন না আসলে খুব সমস্যা হয়। তো কী আর করব, কাল রাতে বাসনগুলো তাই মেজে রেখেছিলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই না রান্নাঘরে এসে আগে মিনির খাবার করা, ভাত বসানো, মিনির বাবা যেহেতু বেরিয়ে যাবে অফিস, তো সেই সব করতে গিয়ে আমার অনেকটা টাইম চলে যায়। তো তাই কাল রাতে কী করেছি, বাসনগুলো সব মেজে রেখে দিয়েছি, যাতে সকালে উঠে একদম পরিষ্কার রান্নাঘরটা দেখে রান্না করতে আমার সুবিধা হয়। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছে। তো আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার ব্লগগুলো দেখছো, তাদেরকে অসংখ্য। এখানে বাসনগুলো আগে একটু গুছিয়ে ফেলছি, কারণ বাসনগুলো না গোছালে আমি কোনো কাজেই হাত দিতে পারবো না। আমার ঘরে রান্নাঘরে যেহেতু স্পেসটা ছোট, তো বাসনগুলো না গুছিয়ে ফেললে আমি এই জায়গাটায় ইন্ডাকশানটা বসাই, যেখানে বাসনগুলো উপর দেওয়া রয়েছে, তো সেখানে ইন্ডাকশানটা আর বসাতে পারবো না। এদিকে দেখো, আমার মিনি সোনা ঘুম থেকে উঠে গেছে। আর মামামের যেহেতু এখন স্কুল ছুটি, তবে ওর পড়া প্রতিদিনই রয়েছে, তাই ও সকালবেলা করে চলে আসে, বিকেলবেলা আবার বাড়িতে চলে যায়। সকালবেলা ওই কারণে চলে আসে বোনের সঙ্গে সারাদিন ও যাতে খেলতে পারে। আর বোনেরও ভালো হয়, দিদি আসে, তো ওরও একটুখানি আনন্দ। একা একা তো সারাদিন থাকে, দিদি আসলে একটু খেলতে পারে। যদিও এখন মাঝে মধ্যে গুড্ডুও চলে আসে, কারণ গুড্ডুর পড়া সব কিছু এখানেই হয়ে গেছে, তাই গুড্ডুও মাঝে মাঝে চলে আসে। মানে মিনি কোনো দিন ঘুম থেকে উঠে দেখে দিদি এসছে, আর কোনো দিন ঘুম থেকে উঠে দেখে দাদা এসছে। ও তো একদম মজাই মজা। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা আমি খুব ভালো করে একটু মুছে নিচ্ছি। যতই রাত্রিবেলা রান্নাঘর মুছে পরিষ্কার করে রাখি না কেন, তবুও সকালবেলা না মুছে না রান্না করা যায় না, কারণ জানি না সারা রাতে টিকটিকি আরশোলা কী ঘুরে বেড়াচ্ছে। তো এখানে দেখো, ইন্ডাকশানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আগে দুপুরে যেহেতু মা আর আমি খেতাম, তাই না প্রেশার কুকারে ভাত করলে আমার আর মায়ের হয়ে যেত। তবে এখন যেহেতু মাঝে মাঝে গুড্ডু আসে, মাম্মাম আসে, তাই আমাকে হাঁড়িতে করতে, আর মিনির বাবাও তো খাবার নিয়ে যায়। আর এখানে দেখো, লঙ্কাগুলো কাল রাতে একটুখানি বোটা ছাড়িয়ে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে। লঙ্কাগুলোকে এখন আমি যে ডিব্বার মধ্যে লঙ্কা রাখি সেটার মধ্যে রেখে দেবো। এই ডিব্বাটা ফ্রিজে থাকে, তাই দেখো একটা ডিব্বার মধ্যে সুন্দর করে পেপার পেতে তার মধ্যে আমি লঙ্কাগুলো রেখে দিই। আর এইভাবে যদি বোটা ছাড়িয়ে ধুয়ে রাখা যায়, তাতে রান্না করাতেও সুবিধা হয়। তখন রান্না করার সময় ওই বোটা ছাড়ানোর কোনো ঝামেলা থাকে না, ধোয়ার ঝামেলা থাকে না। ব্যাস বার করো আর তরকারিতে দিয়ে দাও, খুব সুবিধা হয়। আর এতে কিন্তু লঙ্কাগুলো বেশ অনেক দিন ভালোও থাকে, না শুকায় না পচেও যায়। তো এরকম দেখো, ডিব্বার মধ্যে আমি ঢুকিয়ে রাখি। আর ডিব্বাটা যেহেতু ফ্রিজ থেকে বের করেছি, দেখো যে ফ্রিজের থেকে যে জলটা হয়, সেই জলটা না ঢাকনার মধ্যে পুরো জমেছে, যে বাষ্পটা জলের। তো সেটাকে ভালো করে মুছে লঙ্কাগুলোকে আবার সুন্দর করে ঢুকিয়ে আমি এরকম ডিব্বায় ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এটা কিন্তু বেশ 15-16 দিনই চলে যায়। আর এদিকে দেখো, আমার মিনি সোনার জন্য সকালের খাবার বসিয়ে দিয়েছি। তো ওর জন্য না আজকে চিড়ে সিদ্ধ বসিয়েছি। সকালবেলা বেশ কিছুদিন ধরে গরমের মধ্যে একদম কিছু খেতে চাইছে না, তো সেই জন্য প্রতিদিনই ঘুরিয়ে ফিরিয়ে কিছু খাওয়াচ্ছি। যেটাই খায় সেটা যেন পেটে থাকে, যেটুকুটাই খাক। এই যে মিনি খাওয়া শেষ, তো দেখো 2 চামচ করে প্রতিদিনই মিনি এখন ওই প্রসাদ রেখে দেয়। তবে আমি আর ওর খাবারটা নিয়ে এখন করে জোর করি না। প্রথম জোর করতাম, তবে এখন আর জোর করি না, কারণ 2 চামচ না খেলে ও হয়তো অসুস্থ হবে না। তবে 2 চামচ বেশি খেয়ে বমি করে দিলে ওর শরীরটা হয়তো খারাপ হবে। তো সেই জন্য এখন করে আর জোর করি না। যতটুকু খায় পরে কিছু মুখে দিই বা কিছু খাওয়ানোর চেষ্টা করি, যাতে ওর পেটটা ভরা থাকে। আর এখানে মিনির বাবার ভাতটা একটুখানি ডিব্বাতে ভরে দিচ্ছি। মিনির বাবার ভাতটা ভরে দিলেই আমার সকালবেলা এই রান্নাঘরের একটু ঝামেলাটা শেষ। কারণ সকালবেলা আমার সবথেকে চিন্তা এই দুটোতেই হয়। এক হচ্ছে মিনির বাবার ভাতটা করে দেওয়া, আর মিনির খাবার করা। তো এরপরে আমাদের জন্য একটু চা বসিয়ে নিয়েছিলাম, কারণ এখন না নিশ্চিন্ত মনে বসে আমি একটু চাটা খেতে পারবো। প্রায় দিন আগে এরকম হতো, সকালবেলায় চাটা করতে থাকতাম রান্নার সঙ্গে। তবে ওই মিনির খাবার বা মিনির বাবার ভাত করতে গিয়ে না আমার চাটা আর বসে খাওয়া হতো না, ওই দাঁড়িয়ে দাঁড়িয়েই চাটা খেয়ে নিতে হতো রান্নাঘরে। তবে এখন কি করি, মিনির বাবা চলে যাওয়ার পরে তারপরেই চাটা বসাই, যাতে আমি একটু নিশ্চিন্ত মনে চাটা বসে খেতে পারি। কারণ সারাদিনে কাজ করার জন্য সকালবেলা চাটা যদি না একটু ভালোভাবে বসে খাই, তাহলে না আর ওই কাজ করার এনার্জিটা একদমই আসে না। তো এখানে মায়ের জন্য চা নিয়ে নিয়েছি, আর এই প্লেটটা না নতুন মায়ের জন্য কিনেছি। আর এদিকে দেখো, আমি একটুখানি রুটি খাবার টিফিনে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মায়ের ভালোবাসা। সকালবেলা মাম্মাম যেহেতু এসছে, তাই মা সকালবেলা যা টিফিন করেছে সেটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। মাম্মাম যেদিনকে করে সকালবেলা করে চলে আসে, মা সেদিন যদি বাড়িতে টিফিন করে, আমার জন্য মা পাঠিয়ে দেয়। তো আজকে দেখলাম মা রুটি পাঠিয়েছে, আর তার সঙ্গে পটল আলুর একটু ভাজা, আর তার সঙ্গে আলুর দমও পাঠিয়েছে। মামামের এখানে আসা কিন্তু শুধুমাত্র বোনের সঙ্গে খেলা নয়, তার সাথে ওর পড়াটাও করার জন্য। কারণ বাড়িতে তো ওকে বসিয়ে পড়ানোর মতো কেউ নেই। দাদা অফিস, মা মধু অফিস, তো সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। তাই এখানে আসলে ও জানে মানে আমি ওকে পড়িয়ে দিতে পারবো, সেই জন্য মা ওকে পাঠিয়ে দেয় এখানে।
তো এখানে আমি খাবারটা নিয়ে এসে বসেছি, ওকে একটু খাইয়ে দিচ্ছি, আমি খাচ্ছি আর তার সাথে ওর পড়াগুলোও ধরে নিচ্ছি। আর ও আসলে সকালবেলায় আগে ওকে পড়াটা করিয়ে দিই, কারণ যাতে সারাদিনও বোনের সঙ্গে একটু খেলতে পারে। কারণ ও ছোটো মানুষ, যদি সারাদিন যদি বলি যে পড়তে বসতে বোনের সঙ্গে খেলতে না, ওরও মানে মনটা খারাপ হবে। কারণ ও আসে এই আশাতেই যে এসে সারাদিন বোনের সঙ্গে একটু খেলতে পারবে। তবে পড়াটাও তো করতে হবে, স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে, তো সেই জন্য সকালবেলায় আগে পড়াটা করিয়ে দিই, যাতে সারাদিন বোনের সঙ্গে খেললেও কোনো অসুবিধা না হয়। তো এখানে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, আমি নিজেও খাচ্ছিলাম, আর তার সাথে সাথে পড়াটাও ওকে করিয়ে দিচ্ছিলাম। আর প্রতিদিনই প্রায় বাসনগুলো ব্যবহার করি, তবে কোনোদিন এইভাবে চোখে পড়েনি। কাল রাতে যখন বাসনগুলো মাজতে গেছি তখন আমার এগুলো চোখে পড়লো যে আমার কাচের বাসনগুলোর অবস্থা খুব খারাপ। প্রত্যেকটা বাসনে আমাদের এখানে জলটা খুবই খারাপ, তো সেই জলের একটা আয়রন পড়ে। তবে কাজে দিদিও এতটা মানে ভাবে মাজে, মানে এমনভাবেই মাজে যে সেই আয়রনটা ওঠে না। আর কাচের বাসনে খুব বেশি স্কচ ব্রাইট দিয়ে ঘষাঘষি করলে কিন্তু তার একটা বাজে দাগ হয়ে যায়। তো আমার বাসনগুলোর না সেই অবস্থা। তো ভাবলাম আজকে বাসনগুলো একটুখানি পরিষ্কার করে ফেলি, কারণ এই বাসনে খাওয়া যাবে না। এতদিন মানে বুঝতে পারতাম না, তাড়াহুড়ো করে কাপের মধ্যে চা ঢেলে নিতাম বা গ্লাসে জল ঢেলে নিয়ে খেয়ে ফেলতাম। তবে আজ বাসনগুলো মাজতে গিয়ে সেটা আমার চোখে পড়লো। তো ভাবলাম কীভাবে পরিষ্কার করি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। একটা বাটিতে একটু গরম জল নিয়েছি, তার সঙ্গে একটুখানি ভিম লিকুইড দিয়ে দিলাম। আর গরম জলটা এরকম নিতে হবে যেটা তুমি নিজে হাত দিতে পারবে, এরকম নয় যে এতটা গরম যে গ্লাসগুলো তোমার ফেটে যেতে পারে। তো তার মধ্যে দিয়ে দিলাম 2টো লেবুর টুকরো। তো সবগুলো দিয়ে আমার কাচের বাসনগুলো বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো, যাতে আয়রনটা একটুখানি নরম হয়ে যায়, আর আমি একটু হালকা হাতে ঘষলেই যাতে আয়রনটা উঠে যায়। বাসনগুলো মোটামুটি যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো ভাবলাম আধা ঘন্টা হাতে যখন সময় আছে অন্য কাজগুলো করে ফেলি, ততক্ষণে আমার বাসনগুলো ভিজতে থাকুক। তো এই যে আজকে রান্না সেরকম একটা করার নেই, তাই ভাবলাম যে একটু পটল আলু পাতলা করে ঝোল করবো চিংড়ি মাছ দিয়ে। আর এখানে পেঁপে আলু কেটেছি, মিনির জন্য শিং মাছ করব। আর যে পরিমাণ গরম পড়েছে, মিনির মাছগুলো না একদম জাগিয়ে রাখা যাচ্ছে না, মরে গেছে দু একটা। তো সেই জন্য না মাছগুলো এখন নিয়ে আমি কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, ফ্রিজ থেকে বের করে খাওয়াচ্ছি। কী আর করবো, মানে জ্যান্ত মাছ সাথে সাথে কেটে খাওয়ানো যাচ্ছে না, এত পরিমাণ গরম পড়েছে, সে আর না বেঁচে থাকছে না মাছগুলো। দুদিনই জল পাল্টি দিয়েছে মিনির বাবা, তাও দেখছে যে গরমে না মরে যাচ্ছে মাছগুলো। তো এখানে অল্প একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পটল আলু বসিয়ে দিয়ে, আর যতক্ষণে আমার রান্না হচ্ছে ততক্ষণে আমার ঘরের অন্য কাজগুলো করে ফেলবো আমি। মাম্মাম যেখানে বসে পড়ছিল এটা কিন্তু সোফা, তবে এটা না সোফা কাম বেড বানানো হয়েছে। তো এই নিচে বেডটা যদি টেনে নেওয়া যায়, এখানে বসে পড়তে কিন্তু খুব সুবিধা হয়। ও যখনই আসে তখনই কিন্তু এখানে বসেই বেশিরভাগ টাইমটা পড়ে। তো এই যে দেখো চারিদিকে বই খাতা ছড়িয়ে চলে গেছে বোনের সঙ্গে খেলতে, পড়া হয়ে যাবার পরেই। তো সেই জন্য আমি এখানে এখন ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে সোফাটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেবো। সোফাটা অনেক শখ করে সোফাটাকে বানানো হয়েছিল, যাতে সোফা কাম বেড বানাই, যাতে এটা আমার অনেক কাজে লাগে। তবে এত বাজে বানিয়ে দিয়েছে, মানে যে বানিয়েছে সোফাটাকে সুন্দর বানিয়েছে, তবে গদিগুলোকে এত বাজে বানিয়ে দিয়েছে, গদিগুলো না ঠিকঠাক সোফার মধ্যে সেটই হয়নি। তো এগুলোকে পরে আবার না আমাকে ভেঙে করতে হবে, তবে সেটা আর আজকে কালকে করে ওঠা হচ্ছে না। কারণ এই গদিগুলো এমনভাবে বানিয়ে দিয়েছে, কেউ একজন একটু বসলে বা এর মধ্যে যদি শোয় কিছুক্ষণ, সাথে সাথেই না গদিটা একদম সামনে সরে আসে। আর গদির যে কাপড়টা দিয়েছে সেটাও খুব খারাপ, তো সেই জন্য উপরে না আমি একটা চাদর পেতে রাখতে হয়। তবে খুব ইচ্ছা আছে কোনো একটা মিস্ত্রি ভালোভাবে সুন্দর করে বানিয়ে নেব আবার। তো এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে মিনিকে আগে স্নান করাবো, তারপরেই কিন্তু আমি ঘরটাকে মুছবো। কারণ আজকে মিনিকে একটু সাবান দিয়ে স্নান করাবো, তাই ভাবছি যে ঘরের মধ্যেই ওকে স্নান করাবো, কারণ বাথরুমের স্পেসটা তো ছোটো, ওকে বাথরুমে দিলে না, আর আমি ওকে নিয়ে না মানে বসতে পারি না বাথরুম, ওকে ঠিক করে স্নান করাতে পারি না। তো ঘরে হলে সেটা সুবিধা হয়, আর ঘরে স্নান করলেও চারিদিকে এত জল ছিটিয়ে দেয়, আমার খুব অসুবিধা হয়। তো সেই জন্য ভাবলাম যে ঝাড় দিয়ে নিয়ে আগে ওকে স্নানটা করাবো, চারিদিকে জল ছিটে গেলেও কোনো অসুবিধা হবে না, তাহলে ওকে পরে স্নানটা করিয়ে দিয়ে তারপরে আমি লাস্টে ঘরটা মুছে নেব। তো এখানে মায়ের ঘরটাও দেখো সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো মাম্মাম একটু মজা করে ঘুমাচ্ছে, ও কতক্ষণে দিদিকে তুলবে, তার জন্য কিন্তু ও এত ছোট, ও দিদি এত যে বড় ওর থেকেও সেটা বোঝেই না, ও দিদিকে কিন্তু বারবার মারছে, চুল ধরে টানছে, যাতে কিভাবে দিদিকে তোলা যায় বিছানা থেকে। ঘুমা আবার ঘুমা, আমি করবো আবার।
আর এদিকে দেখো কাচের বাসনগুলো বেশ অনেকক্ষণই হয়ে গেছে আমি ভিজিয়ে রেখেছি। তো বাসনগুলোকে এখন যে লেবুটা জলের মধ্যে দিয়েছিলাম সেই লেবুর চোকলাটা দিয়ে কিন্তু বাসনগুলোকে আমি একটু ঘষে নিচ্ছি। তো দেখো কি সুন্দর কাচের বাসনগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, সমস্ত আয়রনগুলো কিন্তু উঠে যাচ্ছে। এটাই হয় মুশকিল। তো নিজের যেহেতু সংসার, নিজের যেহেতু জিনিসপত্র, তাই নিজে হয়তো এতটা যত্ন করে করছি, তবে কাজের দিদিকে বললে হয়তো এতটা যত্ন করে করবে না। তো দেখো যে জলটা বেঁচেছিল সেই জলের মধ্যে আমি আমার চামচগুলোকেও ডুবিয়ে দিচ্ছি। চামচগুলোর অবস্থাও দেখলাম খুব একটা ভালো নেই, তাই চামচগুলোকেও না ডুবিয়ে দিচ্ছি। তো যাতে চামচগুলো একটুখানি ভালো করে আজকে মেজে নেবো। সময় পেয়েছি যখন একদিকে সবই করতে থাকি। আর তার মধ্যে যে সাবান জলটা রয়েছে সেটা তো বেঁচে নষ্ট হবে, তাই সাবান জলটার মধ্যে চামচগুলোকে ভাবলাম ধুয়ে সাবান জলটাও নষ্ট হবে না আর আমার চামচগুলো পরিষ্কার হয়ে যাবে। তো এই যে দেখো 10 মিনিট মতো চামচটাকে ভিজিয়ে রেখেছিলাম চামচগুলোকে। তো চামচগুলো স্কচ ব্রাইট না দিলেই নয়, কারণ স্কচ ব্রাইট না দিলে না স্টিলের চামচ তো পরিষ্কার হবে না। তো সেই জন্য এখানে স্কচ ব্রাইট দিয়ে চামচগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। খুব অসুবিধা হয় যদি খাঁজ কাটা কোনো কাচের বাসন বা খাঁজ কাটা চামচ থাকে, এগুলো এই খাঁজ কাটা জিনিসেই না বেশি করে নোংরা জমে। তো সেই জন্য এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো আমার ধোয়া হয়ে গেছে, কত সুন্দর বাসনগুলো পরিষ্কার হয়েছে। তোমাদের বাড়িতে যদি এরকম যদি কাচের বাসন মানে এরকমভাবে যদি আয়রন জমে যায়, এরকমভাবে একটু পরিষ্কার করে নিও, দেখো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর দেখতেও না একদম নতুনের মতো হয়ে যায়। প্রতিদিন তো এইভাবে বাসন ধোয়াটা সম্ভব নয়, তবে সপ্তাহে একবার করে যদি এইভাবে কাচের বাসন আর চামচ টামচগুলো ধুয়ে রাখা যায়, তাহলে কিন্তু বেশ কিছুদিনই এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার থাকে। আর এদিকে দেখো আমার মিনিকে স্নান করাবো বলে আজকে একটু নিম পাতার জল করেছি, কারণ যে পরিমাণ গরম পড়েছে আর ওর মাথায় না একটু একটু ঘামাচি হয়ে গেছে, কারণ এত দুষ্টামি করে, ফ্যানের তলায় থাকলেও না ঘেমে যায়। তো সেই জন্য নিম পাতার জল দিয়ে আজকে ওকে স্নান করাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করি। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিদিন নিয়মিত আমার ব্লগগুলো দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।